হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি সাইকো থ্রিলার মুভি। মুভির নাম সাইকো। মুভিটি তামিল ল্যাঙ্গুয়েজে 2020-এ রিলিজ হয়েছিল। মুভির শুরুটা হয় একটি লোমহর্ষক সিন দিয়ে, যেখানে দেখা যায় একটি বদ্ধ ঘরে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছে, আর একটি লোক এসে ধারালো একটি ছুরি দিয়ে মেয়েটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। পরবর্তী দৃশ্য পরদিন সকালে। খবর পেয়ে পুলিশ একটি স্পটে যায়, যেখানে একটি মেয়ের বডি পাওয়া গিয়েছে বিকিনি পরিহিত অবস্থায়, কিন্তু বডির সাথে কোনো মাথা নেই। অর্থাৎ গত রাতে যে মেয়েটির মাথা কাটা হয়েছিল, কিলার তার বডিটি এইভাবে রেখে গিয়েছে। গতকাল যে মেয়েটি মিসিং ছিল, তার বাবা মা ঘটনাস্থলে এসে বডির পায়ের জন্মদাগ দেখে তাদের মেয়ের বডি চিহ্নিত করে। এ হচ্ছে আমাদের হিরো গৌতম। গৌতম দৃষ্টি প্রতিবন্ধী। গৌতমের পরিবার কানাডা থাকে। গৌতম দাগিনী নামক একটি মেয়েকে অনেক ভালোবাসে। দাগিনী একজন রেডিও জকি, আর গৌতম তার উপস্থাপনা শুনে শুনেই তাকে ভালোবেসেছে। গৌতম প্রতিদিন দাগিনীর শো শুনতে মিস করে না। এ হচ্ছে দাগিনী। দাগিনী আজ একজন সাইকিয়াট্রিস্টকে সাথে নিয়ে ওই কিলার সম্পর্কে একটি শো করছে। দাগিনী ডক্টর সুশীলার কাছে জানতে চায় শহরে 13টি মেয়ের মার্ডার হয়েছে, সবাইকেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী দিন তাদের মাথাখণ্ডিত শরীর শহরের থেকে দূরে কোনো নির্জন জায়গায় পাওয়া গিয়েছে, আর সেগুলো ছিল বিকিনি পরিহিত অবস্থায়। এতে আপনি কি মনে করেন? ডক্টর সুশীলা বলে এটা তার কাছে হয়তো একটা ট্রফির মতো। সিরিয়াল কিলাররা মূলত মার্ডার করে কোনো উদ্দেশ্য নিয়ে। তারা শিকারীর মতো হয়, যেমন শিকার শেষে তারা ভিকটিমের হ্যান্ডব্যাগ, জুয়েলারি, আন্ডারগার্মেন্টস বা বডি পার্টস তাদের কাছে রেখে দেয়, আর এটি তাদের কাছে উইনিং গিফটের মতো। কিন্তু এক্ষেত্রে কিলার মেয়েদের মাথা রেখে দিচ্ছে। হতে পারে সে এই মাথার সাথে একা একা কথা বলে, মজা করে, বা খুশি হয় অথবা রেগে যায়, আর তার রাগ শুধু ভিকটিমের উপরই শেষ হয়ে যায় না। দাগিনী বলে যে 13টি মেয়েকে অপহরণ করা হয়েছিল, তাদের কাউকে রেপ করারও কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু কেন? ডক্টর বলে হয়তো সে সেক্স পছন্দ করে না, অথবা সেক্স করতে সে অক্ষম। দাগিনী জানতে চায় তাহলে সাইকোপ্যাথ আর কিলারের মধ্যে পার্থক্য কি। ডক্টর বলে কোনো মানুষের অধিকার নেই যে কোনো কারণে কোনো মানুষকে হত্যা করা। যদি কেউ করে, বুঝতে হবে তার ভিতর থেকে মানবতার বিলুপ্তি ঘটেছে, আর যে এটা র্যান্ডমলি করে নিজের সন্তুষ্টির জন্য, তাকেই সাইকোপ্যাথ বলে। এমনকি যদি কেউ তার ওয়াইফকে টানা 3 বছর মারধর করে, সেও একজন সাইকোপ্যাথ। কোনো বাবা যে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার পর মেয়েকে মেরে ফেলেছে, সেও একজন সাইকোপ্যাথ। এরপর দাগিনী টুইটারে টুইট করে ক্যাচ দ্য কিলার, এবং সকলের উদ্দেশ্যে বলে যদি আপনার আশেপাশে সন্দেহজনক কিছু ঘটে পুলিশকে জানান, আর আপনার মতামত শেয়ার করুন টুইটারে। এদিকে দেখা যায় কিলার একটি কাটা মাথা নিয়ে ফ্রিজে রেখে দেয়, যেখানে আরো অনেকগুলো মেয়ের মাথা দেখা যাচ্ছিল। পরদিন দাগিনী পাবলিক লাইব্রেরিতে একটি বই খুঁজছিল। তখন দাগিনী দেখতে পায় গৌতমকে একজন বুদ্ধার একটি বই পড়ে শোনাচ্ছে। এখানে বই পড়া লোকটির নাম রাজা নায়কাম। রাজা গৌতমের দেখাশোনা করে, এক কথায় গৌতমের বড় ভাইয়ের মতো। দাগিনী তাদের দেখে একটি বিব্রত হয় এবং তার বাবাকে ডেকে নিয়ে আসে। দাগিনী তার বাবাকে বলে ওই লোকগুলো আমার সকল রুটিন জানে, তারা সারাক্ষণই আমাকে ফলো করতে থাকে। তার বাবা বলে তাদের বলো তোমাকে বিরক্ত না করতে। দাগিনী বলে আমি তাদের 3বার বলেছি, তারপরও আমার পিছু ছাড়ছে না। গৌতম তখন বলে গুচ্চি ব্লু, অর্থাৎ দাগিনী যে পারফিউমটি ইউজ করে তার নামটি বলেছে। একটি বিষয় বলে রাখা ভালো, গৌতম চোখে দেখতে পায় না, কিন্তু তার ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি খুবই প্রখর। অপর দৃশ্যে দেখা যায় কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল। পিছের রাস্তায় পুলিশ একটি স্কুটি রিবন দিয়ে ঘিরে রেখেছে। ইন্সপেক্টর মুথু তার টিম নিয়ে সেখানে ইনভেস্টিগেট করতে এসেছে। এখানে জানা যায় একটি মেয়ে নিখোঁজ হয়েছে। মুথু মেয়েটির বাবার কাছে জানতে চায় কে তাদের এই জায়গার খবরটি দিয়েছিল। মেয়েটির বাবা জানায় বিকেল 3:15 থেকে 3:30-এর দিকে আমাদের বাড়ির কাজের মেয়ে কাজ সেরে বাড়িতে যাওয়ার সময় স্কুটিটি দেখে আমাদের খবর দিয়েছে। মেয়েটির বাবা এটা বলে তার মেয়ে 3টায় বাড়ি থেকে বের হয়েছিল, আর স্কুটি পাওয়ার পর থেকে তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। একজন পুলিশ সদস্য জানায় স্যার আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখেছি কেউই বাইরে রাস্তায় এই ব্যাপারে কিছু জানে না। মুথু বলে কেন, এই সময় কি সবাই বাসায় বসে ডিম পাড়ছিল? অন্য একজন বলে স্যার এই সময় সবাই বিগ বস দেখতে ব্যস্ত ছিল। মুথু এরপর তার পছন্দের একটি পুরনো তামিল গান গাইছিল আর চিন্তা করছিল। আসলে মুথু যখনই দুশ্চিন্তায় পড়ে তখনই এই গানটি গায়। অপরদিকে দাগিনী তার বাবাকে নিয়ে একটি নার্সারিতে গেছে কিছু ক্র্যাকটাস গাছ কিনতে। তখন ওই নার্সারিতে গৌতম আর রাজাকেও দেখতে পায় সে। গৌতম একটি লাল ক্র্যাকটাস কিনছিল। এরপর রাজাকে একজন কল করে, এবং এখানে আমরা জানতে পারি একজন মিউজিক ডিরেক্টর তাদের একটি পার্টিতে কন্ট্যাক্ট দিয়েছে। এদিকে দেখা যায় একটি হোটেলে এক দম্পতি এসে রিসেপশনে কথা বলছিল, কারণ তাদের বুক করা রুম খালি নেই। তখন ওই কিলার এসে তাদের ওই দামে একটি এক্সিকিউটিভ রুম দিতে বলে। এখানে আমরা জানতে পারি এই কিলারের নাম আঙ্গুলি, আর সে এমআরকে ইন্ডাস্ট্রির মালিক। অপরদিকে দাগিনী তার বাবাকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। অবশ্য বিয়েটি তার বান্ধবীর, যেখানে গিয়ে দাগিনী গৌতমকে অর্কেস্ট্রাদের ডিরেকশন দিতে দেখে। দাগিনী তার বান্ধবীকে গিয়ে জিজ্ঞাসা করে গৌতমের কথা, যে সে কে। দাগিনীর বান্ধবী জানায় আমার বড় ভাইয়ের বন্ধু, কিন্তু দাগিনী বিশ্বাস করছিল না, তার মনে সন্দেহ হচ্ছিল। তখন দাগিনী তার বান্ধবীর ফোন নিয়ে তার ভাইয়ের সাথে কথা বলে। এরপর হঠাৎ দাগিনী স্টেজে গিয়ে গৌতমকে নেমে যেতে বলে। সবাই থামানোর চেষ্টা করছিল, কিন্তু দাগিনী বলে ও একটা ফ্রড, ও চিট করেছে সবার সাথে। তখন তার বান্ধবী এসে বলে তুমি এটা কি করছো? দাগিনী বলে তুমি জানো না ও মিথ্যা বলছে। দাগিনী গৌতমকে কলার ধরে টানলে গৌতম নিচে পড়ে যায়। আসলে গৌতমকে এই পার্টিতে পারফর্ম করার কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, যা দাগিনী জানতো না। এমনকি তার বান্ধবীও এই ব্যাপারটি জানে না।
আর তার বড় ভাইয়ের বন্ধুই তার জায়গায় গৌতমকে এখানে পাঠিয়েছে। এরপর গৌতম স্টেজে গান করে এবং গানের মধ্যে নিজের সম্পর্কে সবাইকে বোঝায়। দাগিনী অবশ্য তার ভুল বুঝতে পারে। প্রোগ্রাম শেষে রাজা গৌতমকে নিয়ে যাচ্ছিল। ও রাগে বলছিল, সবার সামনে দাগিনী তোর শার্ট ধরে টেনে ফেলে দিল, তুই পাগলের মতো তাকে ভালোবাসিস, ও এটা কোনোদিনও বুঝবে না। গৌতম বলে, তুমি দাগিনীর দোষ দিও না তো, ও হয়তো ভাবে আমি আর সবার মতোই ওর পিছু ঘুরি। যেদিন সে বুঝবে আমি তার জন্য জীবনটাও দিতে পারি, সেদিন সে আমার ভালোবাসা গ্রহণ করবে। গৌতম রাজাকে বলে, ভাইয়া আমরা একটু অপেক্ষা করি, দাগিনী যদি আসে। রাজা রাগ করে চলে যায় গৌতমের কথা শুনে। অবশ্য কিছুক্ষণ পর রাগিনী এসে গৌতমকে সরি বলে। গৌতম বলে, এটা কোনো বিষয় না। দাগিনী বলে, আমি বুঝতে পারিনি তুমি পড়ে যাবে। গৌতম বলে, ছোটবেলা থেকেই তো পড়ছি, আমার অভ্যাস হয়ে গেছে। দাগিনী বলে, গৌতম বুঝতে চেষ্টা করো, তোমাকে ভালোবাসি না তার মানে কিন্তু এই না যে তুমি অন্ধ, এই জন্য তোমাকে আমি ভালোবাসি না। গৌতম বলে, আমি তোমাকে বলছি না আমাকে ভালোবাসো, আমি শুধু বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। দাগিনী গৌতমকে বলে, তুমি কিভাবে জানো আমি কখন কোথায় যাই আর আমাকে তুমি কিভাবে ফলো করো? গৌতম তখন বলে, জানবো না আবার, আমি তোমার অফিস বয়কে 500 টাকা দেই আর তোমার কাজের মেয়েকে 2000 টাকা দেই। দাগিনী বলে, ও আচ্ছা, তাহলে আমি আগামীকাল একটি জায়গায় যাব, এমনকি আমার বাবাও জানে না কোথায় যাব, দেখি তুমি কিভাবে আমাকে ফলো করো। গৌতম বলে, তুমি যেখানেই যাবে আমি পৌঁছে যাব। দাগিনী জানায়, তাহলে দেখা যাক আগামীকাল আমাকে খুঁজে পাও কিনা। গৌতম দাগিনীর কাছে একটি ক্লু চায়। দাগিনী বলে, আমি কি ক্লু দিলাম এটা বিষয় না, কিন্তু তুমি বুঝতে পারবে না। এটা বলে দাগিনী চলে যাচ্ছিল। গৌতম বলে, যদি আমি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে 7 দিন পর তোমার বার্থডে, তুমি আমাকে তোমার বার্থডেতে ইনভাইট করবে তো? দাগিনী বলে, ঠিক আছে, যদি পারো তোমাকে চিফ গেস্ট হিসেবে আমি ইনভাইট করবো। তখন গৌতম দাগিনীকে বলে, কোনো ক্লু তো দিলে না। দাগিনী বলে যায়, আগামীকাল সকালের শো শোনো, সেখানেই ক্লু থাকবে। এরপর রাজা ডিরেকশন দিতে থাকে আর তার ডিরেকশন মতো গৌতম গাড়ি চালাচ্ছিল। দাগিনীর কথা মতো পরদিন ক্লু খুঁজতে দাগিনীর শো শুনছিল গৌতম। দাগিনী একটি কবিতার কিছু লাইন শোনাচ্ছিল, যেখানে দাগিনী তার মায়ের বিষয়ে কিছু কথা বলছিল। আর ওই কবিতার লাইনের মধ্যে এমন একটি কথা ছিল যেটা ছিল, ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেন লাইন কোথায় স্থাপন করা হয়েছিল এবং কোন স্টেশনে। গৌতম রাজাকে গুগলে সার্চ করে দেখতে বলে সেটা কোথায় ছিল, কারণ এটাই দাগিনীর ক্লু ছিল। রাতে দাগিনী একটি রেলওয়ে স্টেশনে বসেছিল। রাত বাড়ার সাথে সাথে সেখানে সবাই চলে যেতে থাকে। দাগিনী বসে বসে তার ফিঙ্গার রিংটি নাড়ছিল আর বারবার পথ দেখছিল। তার ধারণা গৌতম আসবে। একসময় দাগিনী উঠে যাবে, তখনই আঙ্গুলি সামনে এসে দাঁড়ায়। দাগিনী তখন চমকে যায়। দাগিনী বলে, এক্সকিউজ মি, আপনি কে? আঙ্গুলি বলে, তুমি আমাকে জানো, তোমার শোতে প্রতিদিন আমাকে নিয়ে তুমি কথা বলো। এটা বলেই আঙ্গুলি দাগিনীকে একটি স্প্রে করে বেহুশ করে দেয়। দাগিনী জ্ঞান হারাচ্ছিল। তখনই দেখতে পায় গৌতম হেঁটে আসছে। আঙ্গুলি প্রথমে ঘাবড়ে গেলেও গৌতম অন্ধ বলে সে আর চিন্তা করে না। গৌতম দাগিনীকে পার করে যাচ্ছিল। তখনই গৌতম দাগিনীর পারফিউমের ঘ্রাণ পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। গৌতম দাগিনী বলে ডাকতেই আঙ্গুলি দাগিনীকে নিয়ে উঠে যায়। দাগিনীর জুতার শব্দ পেয়ে থেমে যায় গৌতম। আঙ্গুলি দাগিনীকে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই দাগিনীর রিংটি পড়ে যায় এবং গৌতম শব্দ পেয়ে রিংটি খুঁজতে থাকে এবং খুঁজে খুঁজে অবশেষে দাগিনীর রিংটি পেয়ে যায় গৌতম। গৌতম বুঝতে পারে দাগিনীর সাথে কিছু একটা হয়েছে। এরপর রাজা পুলিশ নিয়ে আসে ঘটনাস্থলে। পুলিশ গৌতমের কাছে জানতে চায় সে কি বুঝতে পেরেছে। গৌতম পুলিশকে বলে, স্যার দাগিনীকে তুলে নিয়ে গেছে, মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি কিছু করুন। পুলিশ বলে, তুমি কিভাবে বুঝলে এটা দাগিনী ছিল? তখন গৌতম বলে, স্যার দাগিনী তার শোতে আমাকে একটি ক্লু দিয়েছিল, যদি আমি তার ক্লুটি বুঝতে পারি আমি এখানে এসে তার সাথে দেখা করতে পারবো। পুলিশ বলে, ক্লুটি কি ছিল? গৌতম বলে, স্যার দাগিনী তার শোতে তার মায়ের কথা বলছিল অনেকবার, আর সে এটাও বলেছিল ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেন লাইন কোথায় অবস্থিত। আমি রিসার্চ করে দেখলাম সেটি এই রেল লাইনই হবে। পুলিশ বলে, তুমি কিভাবে বুঝলে যে দাগিনী এখানে আসবে? গৌতম বলে, আমি 2 বার তাকে ফলো করে এখানে এসেছিলাম। দাগিনীর মায়ের গ্রামের বাড়ি এখানেই, আর দাগিনীর মায়ের কবরও এখানে, আর দাগিনী মাঝে মাঝে এখানে সেটা দেখতে আসতো। এদিকে দাগিনীর বাবা এসে কাঁদতে কাঁদতে পুলিশকে বলে, আমার দাগিনীর কি হয়েছে, প্লিজ ওকে খুঁজে বের করুন। পুলিশ বলে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, আপনি একটু ধৈর্য ধরুন। অপরদিকে আঙ্গুলি দাগিনীকে নিয়ে তার ওই জায়গায় নিয়ে বেঁধে রাখ যেখানে সে মাথা কাটতো। দাগিনীর জ্ঞান ফিরলে দাগিনী বিষয়টি বুঝতে পারে এবং কাঁদতে শুরু করে। কিছুক্ষণ যেতে আঙ্গুলি রেডি হয়ে আসে দাগিনীর গলা কাটতে। আঙ্গুলি সব ঠিক করতে থাকে। হঠাৎ দাগিনীর জুতা পরা দেখে সে নিজ হাতে দাগিনীকে জুতোটি পরিয়ে দেয়। এরপর আঙ্গুলি দাগিনীর গলায় ছুরি চালাতে গিয়ে অবাক হয়ে যায়। সে সব থেকে বড় ছুরিটি দিয়ে মারতে যায় দাগিনীকে, কিন্তু দাগিনীকে দেখে সে অবাক হয়। সে জিজ্ঞাসা করে, তোমার ভয় করছে না? দাগিনী বলে, না। আঙ্গুলি বলে, আমি তোমাকে মারতে যাচ্ছি। দাগিনী উত্তরে বলে, আমি জানি। আঙ্গুলি বলে, তুমি হাসছো কেন? দাগিনী উত্তর দেয়, কারণ আমি শেষ ব্যক্তি যাকে তুমি শেষবারের মতো মারতে পারবে, কারণ এরপরে তুমি আর কাউকে হত্যা করার সুযোগ পাবে না। আঙ্গুলি বলে, পুলিশ আমাকে ধরবে? দাগিনী জানায়, না, গৌতম তোমাকে আটকাবে। আঙ্গুলি জানতে চায় গৌতমকে। দাগিনী তাকে মনে করিয়ে দেয় তাকে তুলে আনার সময় সেখানে যে অন্ধ লোকটি এসেছিল সেই গৌতম। আঙ্গুলি তখন বলে, সে তো অন্ধ। দাগিনী বলে, সেই একমাত্র ব্যক্তি যে আমাকে খুঁজে বের করেছে। আজ তুমি যদি আমাকে মেরে ফেলো, 7 দিন পর আমার বার্থডে, এরপর গৌতম তোমাকে খুঁজে বের করবে। আর তুমি যদি আজ আমাকে না মারো তাহলে গৌতম 7 দিনের মধ্যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। দাগিনী আঙ্গুলিকে বলে, কি ভয় পাচ্ছ? এরপর আঙ্গুলি দাগিনীকে না মেরেই সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে রাস্তায় একটি
প্রস্টিটিউটকে দেখা যায় যে কাস্টমার খুঁজছিল। আঙ্গুলি তাকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটি তার আরেকটি মেয়ের সাথে ফোনে কথা বলছিল। আঙ্গুলি মেয়েটিকে ড্যাশবোর্ড থেকে একটি সিডি দিতে বলে। মেয়েটি ড্যাশবোর্ড খুলতেই একটি চকলেট দেখতে পায়। আঙ্গুলি তাকে বলে তুমি এটা খেতে পারো। চকলেট খাওয়ার পরই মেয়েটি বেহুশ হয়ে পড়ে। আঙ্গুলি মেয়েটিকে ওই জায়গায় নিয়ে যায় এবং দাগিনীর উপরেই তাকে বেঁধে রাখে এবং সে রেডি হতে চলে যায়। রেডি হয়ে ফিরে এসে আঙ্গুলি দাগিনীর সব বাঁধন খুলে দাগিনীর পায়ে একটি শিকল বেঁধে টানতে টানতে নিয়ে দেয়ালে আটকে দেয়। এরপর দাগিনীর সামনেই ওই মেয়েটির মাথা কেটে ফেলে। দাগিনী অনেক ভয় পাচ্ছিল। আঙ্গুলি দাগিনীকে বলে তাকে আসতে দাও, আমাকে খুঁজে বের করুক, আমি তোমার মাথা কেটে তাকে গিফট করব আর তার মাথা কেটে তোমাকে, ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকবে। অর্থাৎ দাগিনীর কথাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই দাগিনীকে সে 7 দিনের আগে মারবে না। সে দেখতে চায় গৌতম তার কাছে কিভাবে পৌঁছায়। এদিকে সিআইডি অফিসের সামনে সাংবাদিকেরা এসে বিভিন্ন প্রশ্ন করতে থাকে গৌতমকে। আর অফিসের ভিতরে মুথু অন্য সদস্যদের নিয়ে আলোচনা করছিল কেন সে দাগিনীকে অপহরণ করলো। একজন বলে সে দেখতে সুন্দর বলে হতে পারে। মুথু তাকে বলে ভিকটিমের চেহারা তার কাছে কোনো বিষয় না, সে সিরিয়াল রেপিস্ট না, সে সিরিয়াল কিলার। তখন একজন বলে স্যার খেয়াল করে দেখেছেন সে যাদেরকেই মার্ডার করেছে তারা তাদের কর্মস্থলে বেস্ট ছিল। মুথু বলে তাই যদি হবে তাহলে 3 জন প্রস্টিটিউটকেও সে কেন মারল। পরদিন শহর থেকে দূরে একটি জলাশয়ের পাশে একটি বিকিনি পরা গলাকাটা লাশ পাওয়া যায়। গৌতম রাজাকে শুধু বলছিল ওই লাশের কাছে নিয়ে যাওয়ার জন্য। এদিকে পুলিশ গৌতমকে বলে কি হবে গিয়ে, দাগিনীর বাবা কনফার্ম করেছে না দাগিনী নয়। এদিকে ডিএসপি এসে জানতে চায় এটা যদি দাগিনীর বডি না হয় তাহলে কি কোনো মিসিং কমপ্লেন পাওয়া গেছে। মথু জানায় একজন প্রস্টিটিউটের মিসিং কমপ্লেন পাওয়া গেছে আজ সকালে। পুলিশ তখন কথা বলছিল। এই সুযোগে দেখতে পায় গৌতম বডির কাছে গিয়ে বডির হাত পা শুকে কি যেন দেখছিল। তখন সাথে সাথে তারা গৌতমকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর গৌতম রাজাকে নিয়ে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়, ডক্টর সুশীলার কাছে। গৌতম সুশীলাকে গিয়ে বলে ম্যাম দাগিনী এখনো জীবিত আছে, দাগিনীকে ওই সিরিয়াল কিলারই তুলে নিয়ে গেছে। ডক্টর বলে তুমি কিভাবে শিওর হলে যে এটা সিরিয়াল কিলারই করেছে। গৌতম বলে আমি দাগিনীকে ভালোবাসি, সে ওই দিন আমার সাথে দেখা করতেই ওই রাতে রেলওয়ে স্টেশনে গিয়েছিল। কোনোভাবে হয়তো কিলার সেই খবর পেয়েছে এবং তার ফলো করে ওখানে গিয়ে সে দাগিনীকে অপহরণ করেছে। ডক্টর জানতে চায় তাহলে ওই বডি পাওয়া গেল যে সেটি কার। গৌতম জানায় সেটি একজন সেক্স ওয়ার্কারের এবং ডক্টর এও বলে ওই কিলার কখনো এমন করেনি, সে 13 জন মেয়ের মার্ডার করেছে, তাহলে কেন সে দাগিনীকে না মেরে অন্য মেয়েকে মারবে। গৌতম তখন তাড়াহুড়ো করে সিআইডি অফিসে যাচ্ছিল দাগিনী বেঁচে আছে এটা জানাতে। তখন ডক্টর সুশীলা গৌতমকে বলে পুলিশ 18 মাস খুঁজেও কিছু পায়নি, এখন কিভাবে পাবে, তুমি নিজে খোঁজো। গৌতম বলে আমি তো দেখতে পাই না। ডক্টর বলে পুলিশ তো দেখেও কিছু করতে পারেনি, তুমি তোমার চিন্তা শক্তি আর মন থেকে খুঁজলে হয়তো দাগিনীকে পেতেও পারো। এরপর গৌতম সিআইডি অফিসে গিয়ে বলে স্যার দাগিনী জীবিত, তাকে বাঁচান, ওর জীবন শঙ্কায় আছে। তখন ডিএসপি গৌতমের উপর রেগে যায়, কারণ এমনিতেই তার মাথায় অনেক চিন্তা ছিল এবং তারা অনেক প্রেসারে ছিল, তাই গৌতমকে তারা বের করে দেয়। তখন আকবর নামে একজন পুলিশ কনস্টেবল এসে গৌতমকে বুদ্ধি দেয় এই কেস নিয়ে কোনো ক্লু পাওয়া যায়নি, তবে একজন আছে যে এই কেস শুরু থেকে ইনভেস্টিগেট করেছিল, সে হচ্ছে সাব ইন্সপেক্টর কমলা। তুমি তার সাথে দেখা করো, সে হয়তো তোমাকে হেল্প করতে পারে। কথা মতো গৌতম কমলা দাসের বাড়িতে যায় কমলার সাথে দেখা করতে। কমলার বাড়িতে কমলার মা বসন্তা গৌতমকে দেখিয়ে দেয় যে কমলা উপরে দোতলায় রয়েছে। গৌতম উপরে যেতেই কমলা জানতে চায় কে এসেছে। তখন বসন্তা বলে একটি কেসের ব্যাপারে একজন এসেছে। কমলা বলে কেন সে অজানা লোককে আসতে দিয়েছে। তখন বসন্তা বলে আমার কাছে দেখে মায়া হয়েছিল তাই আমি যেতে দিয়েছি। এরপর গৌতম কমলার রুমে যায়। কমলা গৌতমকে বের হয়ে যেতে বলে। গৌতম বলে আমার তোমার হেল্প দরকার, আমি কোনোদিন আলো দেখিনি, দাগিনী আমার আলো, প্লিজ ওকে বাঁচাও, ওকে বাঁচাতে আমাকে হেল্প করো। তখন কমলা বলে তুমি দেখতে পাও না কিন্তু চলতে তো পারো, হাঁটতে পারো, আর আমি দেখো উঠে দাঁড়াতেই পারি না, আমার প্রস্রাব পায়খানা কখন করতে হবে সেটাও আমি বুঝতে পারি না, আমি কি হেল্প করবো তোমার, চলে যাও তুমি এখান থেকে। গৌতম বলে কেউ আমাকে হেল্প করতে রাজি হচ্ছে না, একটি মেয়ে বিপদে আছে, একটি মেয়ে হয়ে তুমি আরেকটি মেয়ের হেল্প করতে চাও না, কেমন মেয়ে তুমি। বসন্ত এসে বলে চলে এসো চলে এসো, এ পাগল হয়ে গেছে। তখন কমলা তার উপর চেঁচিয়ে ওঠে এবং আজে বাজে কথা বলছিল। তখন গৌতম রেগে গিয়ে কমলার কাছে এসে কমলার গালে একটি থাপ্পড় দিয়ে যায়। মূলত কমলা হাঁটতে পারে না। 1 বছর আগে এই কিলারের একটি কেসের তদন্ত করতে গিয়ে একটি দুর্ঘটনায় পা হারিয়েছিল সে, এখন হুইল চেয়ারে করে চলাচল করতে হয়, তাই মানসিকভাবেও সে ভেঙে পড়েছে। এদিকে পুলিশ ওই প্রস্টিটিউট মেয়েটির বাড়িতে যায় ইনভেস্টিগেট করতে। এখানে একটি মেয়েকে পাওয়া যায় যে ওই মেয়েটার সাথেই চলাফেরা করত। ওই মেয়েটি জানায় সে অন্য একজন কাস্টমার নিয়ে ওই দিন চলে গিয়েছিল এবং খুন হওয়া মেয়েটির সাথে তার ফোনে কথা হয়েছিল এবং সে বলে ওই দিন রাতে ওই মেয়েটি কল করে তাকে বলেছিল সে একজন কাস্টমার পেয়েছে আর কাস্টমারটি অনেক দামি একটি গাড়িতে তাকে নিয়ে গেছে এবং সে হ্যান্ডসাম এবং ক্লিন শেপ ছিল। এই প্রথম পুলিশ একটি ক্লু খুঁজে পায়। মথু তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফিরে আসে এবং সকল পুলিশ অফিসারদেরকে জানিয়ে দেয় যে কিলার হ্যান্ডসাম ক্লিন শেপ একজন ব্যক্তি আর তার সাথে একটি দামি গাড়ি ব্যবহার করে সে, এমন কোনো কিছু সন্দেহ হলে তারা যেন খেয়াল করে দেখে। এদিকে গৌতমের বাড়িতে যায় কমলা। বসন্তা গৌতমের কানে কানে কিছু বলে এবং গৌতমকে একটি কোষে চড় মারে। এখানে আমরা বুঝতে পারি কমলা তার চড় মারার শোধ নিল। কমলা মূলত গৌতমকে হেল্প করতে এসেছে। কমলা বলে আমি 1.5 বছর আগে ইনভেস্টিগেট করেছিলাম, আমার সব ডিটেলস মনে নেই, আর লেটেস্ট সিবিসিআইডির যে ডিটেলসগুলো আছে এগুলো আমার লাগবে। গৌতম বলে ফাইল কে দিবে আমাদের। কমলা বলে কেউ দিবে না, চুরি করতে হবে অফিস থেকে। তখন কমলার বুদ্ধি মতো তারা একটি গাড়ি নিয়ে সিআইডি অফিসের পিছে যায়। প্ল্যান মতো রাজা মাতাল হওয়ার নাটক করে সামনে দিয়ে সব তথ্য দেয় সেখানের, আর গৌতম একটি ফোনে কমলার সাথে ভিডিও কলে কানেক্ট হয়ে ভিতরে যায়। কমলা ভিডিও কলে গৌতমকে ডিরেকশন দিতে থাকে।
এদিকে ইন্সপেক্টর মধু অফিসে ফিরে আসে একটি কাজে, এবং যখনই সে সেখানে ঢুকতে যায় কেউ একজন গৌতমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মধু চলে গেলে দেখা যায় কনস্টেবল আকবর গৌতমকে ওইখান থেকে সরিয়ে নিয়েছে এবং ওই ফাইলগুলোর ফটোকপি করে দিচ্ছে। আকবর বলে একটি মেয়ের মিসিং হওয়ার পর আরেকটি নতুন কেস আসে, তখন আমাদেরও একটি নতুন কেস শুরু হয় এবং আমরা নতুন করে তদন্ত করি। এগুলোই আমাদের দৈনিক কাজ। এগুলো আমাদের কাছে শুধুই কাগজ, কিন্তু 1.5 বছর এই কাগজ আমাদের কাছে হয়তো কিছুই না। তুমি এগুলো নিয়ে যাও, অ্যাটলিস্ট তুমি একটি মেয়ের জীবন বাঁচাতে পারবে। এদিকে দেখা যায় আঙ্গুলি দাগিনীকে কিছু খাবার ও একটি পানির বোতল দিয়ে যায়। খাবার খেয়ে দাগিনী একটি কাপড় দিয়ে মেঝের রক্ত পরিষ্কার করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর খাবার পাত্র নিতে এসে আঙ্গুলি দেখে বুঝতে পারে দাগিনী মেঝে পরিষ্কার করার চেষ্টা করেছিল। গৌতম কমলাকে নিয়ে কেসের ডিটেলস স্টাডি করতে থাকে এবং তারা দেখতে পায় মোট 14 জন মেয়েকে খুন করা হয়েছে, যারা তাদের কর্মস্থলে বেস্ট ছিল। কিন্তু এদের মধ্যে 4 জন ছিল যারা ছিল প্রস্টিটিউট। কিন্তু তাদের মাথায় কিছুতেই আসছিল না যে কেন সে প্রস্টিটিউটকে অপহরণ করলো। এবং এদের মধ্যে 3 জনকে অপহরণ করা হয়েছে দিনের বেলায় একই পদ্ধতিতে, আর তাদের গাড়ি রাস্তার পাশে পাওয়া গিয়েছে। পুলিশ রিপোর্ট অনুসারে এই ঘটনাগুলোর কোনো প্রত্যক্ষদর্শী নেই। কিন্তু গৌতম এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে দিনের বেলায় অপহরণ করলো আর কেউ কিছু দেখেনি। তারা ওই 3টি মেয়ের বাড়িতে যাওয়ার প্ল্যান করে যাদের গাড়ি রাস্তায় পাওয়া গিয়েছিল। কমলা গৌতমকে নিয়ে ওই 3টি মেয়ের বাড়িতে নিয়ে যায়, কিন্তু তাদের স্বজনরা প্রথমে কিছু জানাতে রাজি হচ্ছিল না। কমলা তাদের মিথ্যা বলে যে গৌতম একজন সাইট্রিক আর সে আত্মাদের সাথে কথা বলতে পারে। তাদের মেয়েরা কষ্ট পাচ্ছে কারণ তাদের খুনি এখনো ধরা পড়েনি। এরপর সবাই সাহায্য করতে এগিয়ে আসে। তারা তাদের মেয়েদের গাড়ি যেখানে যেখানে পাওয়া গিয়েছিল ওই সব জায়গায় তাদের নিয়ে যায়। প্রথমটি ছিল রাস্তার উল্টো পাশে পার্ক করা, যার কিছু দূরে একটি কর্পোরেশনের গার্বেজ রাখা ছিল, এবং দ্বিতীয়টির বেলায় হয় উল্টোটা, গাড়ির সঠিক জায়গাতে রাখা ছিল, তার কিছু দূরেই ওই গার্বেজই ছিল। এতে করে এতটুকু ধারণা করা যায় যে ওই মেয়েগুলো কিছু একটা দেখে দাঁড়িয়েছিল। এবং তৃতীয় মেয়েটির বাবার কাছে জানা যায় বেলা 3:15টার দিকে তার মেয়ে স্কুটি পাওয়া যায়। গৌতম তখন দেখে ঘড়িতে 3:15টায় বাজে এবং পাশে কিছু বাচ্চারা তখন খেলা করছিল। গৌতম বাচ্চাদের সাথে খেলা করে এবং তাদের চকলেট দেয়। এরপর বিভিন্ন কুইজের অ্যান্সার জানতে চাচ্ছিল। কুইজের ছলে গৌতম ওই দিনের কথা জানতে চাইলে একটি ছেলে বলে আমি বল আনতে গিয়েছিলাম এবং দেখেছিলাম যে ওই মেয়েটি একটি পাপি নিয়ে হেঁটে যাচ্ছিল। তখন গৌতম বুঝতে পারে যে তাহলে সেই মেয়েটি একটি পাপি দেখেই ওই দিন গাড়ি থামিয়েছিল। গৌতম এখান থেকে একটি ক্লু খুঁজে পায়। এখানে বুঝতে পারা যায় কিলার হয়তো তার একটি কিউট পাপি গার্বেজের পাশে রেখে দেয়। কোনো মেয়ে গাড়ি নিয়ে এলে ওই পাপিটি দেখে দাঁড়ায়, তখন কিলার দূরে দাঁড়িয়ে তার পোষা পাপিটি দাবি করে। তখন কাছে গেলে তাদেরকে সে অপহরণ করে নিয়ে যায়। কমলা বলে এটা নাও হতে পারে, আর এই এলাকায় 100-এরও বেশি পেট শপ রয়েছে, খুঁজে পাওয়া খুবই মুশকিল। গৌতম বলে যদি পুলিশের দ্বারা পাবলিককে সচেতন করে দেওয়া যায় যে কিলার পাপি ব্যবহার করছে, তখন হয়তো সচেতনতা অবলম্বন করতে পারবে সবাই। কমলা বলে তাতেও রিস্ক রয়েছে, কারণ যদি কিলার জানতে পারে পুলিশ তার পাপির রহস্য জেনে গেছে, তাহলে সে রেগে গিয়ে দাগিনীকে মেরে ফেলতে পারে। গৌতম তখন তার বন্ধু বিনোদকে কল করে কিছু একটা করতে বলে। এদিকে একটি মেয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি সুন্দর কুকুর দেখতে পেয়ে সে গাড়ি থামিয়ে দেয়। মেয়েটি দ্রুত গাড়ি থামিয়ে কুকুরটির কাছে গিয়ে কোলে তুলে নেয়। তখনই একটু দূর থেকে আঙ্গুলি বলে ম্যাডাম এটা আমার কুকুর, যদি কিছু মনে না করেন গাড়ির পিছনের দিকে একটু বেঁধে দিবেন। মেয়েটি গাড়িটি দেখে একটু সন্দেহ করে, কারণ গাড়ির পিছনে কোনো সিট ছিল না, গাড়িটি একটু উদ্ভট দেখতে ছিল। তখন সামনে এসে বলে যে কিছু মনে করবেন না, আমি টুইটারে হ্যাশট্যাগ দেখেছি ক্যাচ দ্য কিলার আর্টিকেলে যে কিলার কুকুরের দ্বারা অপহরণ করছে। আমি আপনাকে ক্লেম করছি না যে আপনি কিলার, কিন্তু আমার সচেতন থাকতে হবে। এই বলে মেয়েটি কুকুরটি দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। এতে করে আঙ্গুলি অনেক চিন্তিত হয়ে পড়ে। আঙ্গুলি বুঝতে পারে যে কিছু একটা হয়েছে এবং সবাই জেনে গেছে যে সে কুকুর দিয়ে অপহরণ করছে। তখন আঙ্গুলি ওই টুইটারের হ্যাশট্যাগ যে দিয়েছে তার তথ্য বের করার জন্য একটি হ্যাকারের কাছে যায় এবং টুইটারের ওই হ্যাশট্যাগ অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস বের করতে সে হ্যাকারকে অনেক টাকা দেয়। এরপর হ্যাকার ওই লোকেশন বের করে দেয়। এখানে জানা যায় গৌতম তার বন্ধু বিনোদকে দিয়ে ওই দিন টুইটারে পোস্টটি করিয়েছিল। এরপর তথ্য পেয়ে যাওয়ার পর আঙ্গুলি ওই হ্যাকার হত্যা করে। এখানে একটা জিনিস আমার খুব মজা লেগেছে, সেটা হলো আমি প্রথমে ভেবেছিলাম হ্যাকারটি বাঁচার জন্য হয়তো চেষ্টা করছে, কিন্তু না, শেষ মুহূর্তেও সে তার পছন্দের গায়িকার গালে চুমু দিতে ভুলেনি। আঙ্গুলি সেই মেয়েটির বাড়িতে যায়। তখন মেয়েটি পার্কিং এ গাড়িতে উঠছিল। হঠাৎ পিছন থেকে আঙ্গুলি তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে এবং একটি পলিথিনে পেঁচিয়ে নিয়ে তার সেই জায়গায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে সে মেয়েটির মাথা কেটে সেখান থেকে নিয়ে যায় এবং যাওয়ার সময় আঙ্গুলি দাকিনীকে বলে তুমি যা বলেছিল তা সত্য, গৌতম তোমার জন্য আসছে। এদিকে গৌতম দরজায় শব্দ শুনতে পেয়ে রাজাকে নিয়ে দরজা খোলে এবং দরজা খুলতেই গৌতম হোঁচট খেয়ে পড়ে যায় এবং দেখা যায় ওই মেয়েটির মাথা কাটা লাশ সেখানে রেখে গেছে আঙ্গুলি এবং তার গায়ে একটি কার্ড লাগানো ছিল যেটাতে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। গৌতম মেয়েটির হাত ধরে কি যেন শুকছিল। তারপর পুলিশ এসে গৌতমকে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি অফিসে নিয়ে যায়। গৌতম তার ইনভেস্টিগেশন সম্পর্কে পুলিশকে সব খুলে বলে। তখন ডিএসপি ইন্সপেক্টর মধুকে বলে একজন অন্ধ ব্যক্তি বাচ্চাদের কাছে থেকে জানতে পেরেছে কিলার কুকুর ব্যবহার করে, আর আমরা কি করেছি, এতটুকু সেন্স নেই আমাদের। মধু ডিএসপিকে জানায় একজন হ্যাকার খুন হয়েছে, সেখানে পাওয়া জুতার মাপ কিলারের সাথে ম্যাচ করছে। আমার মনে হয় যে সে জানতে পেরেছিল যে গৌতম ওই পোস্ট করেছিল তার বন্ধুর দ্বারা এবং সে ওই হ্যাকারের কাছ থেকে তথ্য পেয়েই সে এই বডিটি গৌতমের বাড়ির সামনে রেখে এসেছে তাকে ওয়ার্নিং দিতে। মধু আরো বলে আমরা যদি বের করতে পারি কিলার হ্যাকারের কাছে কিভাবে পৌঁছলো, তাহলে কিলারকে হয়তোবা ধরতে পারা যাবে। এরপর গৌতম গিয়ে কমলার সাথে দেখা করে। গৌতম বলে সরি কমলা, আমি তোমার নিষেধ সত্ত্বেও টুইট করেছি, আমার জন্য দুজনের মৃত্যু হলো।
কমলা বলে তুমি সঠিক কাজ করেছো, কখনো কখনো ভালো কিছু করতে গেলে খারাপ কিছু ঘটে যায়। গৌতম রাজাকে শহরের একটি ম্যাপ আনতে বলে এবং একটি কালো শূকর এবং একটি সাদা শূকরও আনতে বলে। এদিকে আঙ্গুলি দাগিনী ছোট শিকলটি খুলে একটি বড় শিকল লাগিয়ে দেয় এবং দরজা খোলা রেখেই চলে যায়। আঙ্গুলি চলে যাওয়ার পর দাগিনী বাইরে এসে পাশে একটি টয়লেট দেখতে পায় এবং শেষ টয়লেট দেখতে পেয়ে সেই টয়লেটটি ব্যবহার করতে যায়। অপরদিকে রাজা গৌতমকে কালো এবং সাদা শূকরের কাছে নিয়ে যায়। এরপর গৌতম কমলাকে বলে, আমি ওই প্রস্টিটিউট মেয়েটার গায়ের গন্ধ এবং গত রাতের মেয়েটার গায়ের গন্ধ শুনেছিলাম, তাদের গন্ধ শূকরের গন্ধের সাথে মিলে যাচ্ছিল। তখন রাজা বলে তাহলে কিলারের শূকরের ফার্ম থাকতে পারে আর দাগিনীকে হয়তো সেখানে রেখেছে। তখন বসন্ত বলে শুধু একটি শূকরের ফার্মওয়ালা তো এত বড় একটি গাড়ি নিয়ে এই কাজ করবে না, হয়তোবা তার আরো কিছু থাকতে পারে, আর শহরে এত পুলিশ, এর ভিতরে সে কিভাবে কাজগুলো করছে। কমলা তখন বলে হতে পারে এটি কাস্টমাইজ কোনো কার যা কিলার বডি লুকানোর জন্য নিজে ডিজাইন করে তৈরি করেছে। কমলা বসন্তাকে ওই শহরের সকল শূকরের ফার্মে আনতে বলে। এদিকে শব্দ পেয়ে বাইরে বের হয় দাগিনী এবং আশেপাশে দেখতে থাকে। মূলত এটি একটি পরিত্যক্ত জেলখানা ছিল। দাগিনী একটি সেলে একটি পুলিশের পোশাক পরা কঙ্কাল দেখতে পায়, দেখে বোঝা যাচ্ছে তার এখানেই মৃত্যু হয়েছিল। দাগিনী হঠাৎ পাশের সেলে মানুষের হাত দেখতে পেয়ে ভয়ে দৌড়ে ভিতরে চলে যায়। গৌতম ম্যাপে লাগানো পিনগুলো হাত দিয়ে দেখছিল। তখন একই জায়গায় অল্প দূরত্বে 4টি পিন দেখে জানতে চায়, আন্টি এই পিনগুলো একই জায়গায় কেন? তখন বসন্ত বলে এই জায়গাগুলো হলো ওই জায়গা যেখানে 4 জন প্রস্টিটিউট পাশাপাশি জায়গা থেকে অপহরণ হয়েছিল। গৌতম তখন বলে পুরো কোম্বাটুরে কোথাও থেকে প্রস্টিটিউট অপহরণ হলো না, অথচ মেত্তুপুলায়ালামে এই জায়গায় 4 জনকে কেন নেওয়া হলো? এবং এটাও বলে যেদিন রাতে দাগিনীকে অপহরণ করা হয়েছিল কিলার দাগিনীকে না মেরে প্রস্টিটিউট অপহরণ করেছিল। এখানে বুঝতে পারা যায় কিলার ওই 4 জন প্রস্টিটিউটকে অন্য কারোর জায়গায় মেরেছিল, যেমন দাগিনীকে হত্যা করেনি আর তার বদলে ওই রাতে সে প্রস্টিটিউটকে হত্যা করেছিল। কারণ কিলার যাকে টার্গেট করত তাকে না মারতে পেয়ে সে রেগে যেত, আর হয়তো ফেরার পথে প্রস্টিটিউটদের দেখতে পেত, আর প্রস্টিটিউটদের নিয়ে যাওয়াটাও খুব সহজ ছিল, আর সে সেই সুযোগ নিয়ে তাদেরকে নিয়ে হত্যা করে তার রাগ থামাতো। তার মানে দাঁড়ায় কিলার এগুলো করছে মেত্তুপুলায়ালামের আশেপাশে কোথাও বসে। পরদিন রাজা আর বসন্তা আলাদা আলাদা ফার্মে গিয়ে ফার্মের মালিকদের খোঁজ করতে থাকে। এখানে দেখা যায় একজন কনস্টেবল গৌতমের গাড়িটি ফলো করছিল এবং মুথুকে ফোন করে জানায় যে গৌতমের গাড়িটি শান্তি পিক হাউসে গিয়েছিল। এদিকে মুথু ম্যাপের কাছে গিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর চলে যাচ্ছিল। তখন জানতে পারে তার ড্রাইভার বাইরে গেছে। এদিকে আকবর তখন নামাজ পড়ছিল। মুথু আকবরের সেজদা দেওয়া দেখে মনে পড়ে গৌতম ওই দিন বডির পায়ে কিছু একটা শুকছিল। মুথু আকবরকে তার বাইকের চাবি দিতে বলে এবং দ্রুত শান্তি পিক হাউসে চলে যায়। আঙ্গুলি তখন ফার্মে কাজ করছিল, সে মুথুকে আসতে দেখে ঘাবড়ে যায়। মুথু ফার্মের ভিতরের কেয়ারটেকারের কাছে জানতে পারে ফার্মের মালিক ভিতরেই আছে। মুথু ভিতরে গিয়ে আঙ্গুলির সাথে কথা বলে। মুথু তাকে মিথ্যা বলে যে সে ব্যবসার কাজে এসেছে। আঙ্গুলি আগে থেকে ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই সে মুথুর গলায় চেতনানাশক ইনজেকশন দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং ওই জায়গায় নিয়ে সেই বেডের উপর বেঁধে রাখে। দাগিনীকেও একটি ছোট শিকল দিয়ে বেঁধে দেয় যেন দাগিনী তার কাছে যেতে না পারে। মুথুর জ্ঞান ফিরলে দাগিনী জানতে পারে সে একজন পুলিশ অফিসার এবং দাগিনী বলে আপনি কোনোভাবে এখান থেকে পালিয়ে যান, না হলে আপনাকে মেরে ফেলবে। কিন্তু মুথু বলে তুমি চিন্তা করো না, গৌতম তোমাকে বাঁচাতে আসবে, গৌতম তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এবং আমার বাঁচার কথা বলছো? আমি এই কেস সলভ করতে গিয়ে আমার স্ত্রী আমার থেকে চলে গেছে, আমি রাত দিন এক করে দিয়েছি তাকে ধরতে, আমি এখন ক্লান্ত। এরপর আঙ্গুলি এসে মুথুর মাথা কাটতে যাবে, তখন মুথু বলে স্যার একটি অনুরোধ, আমার মৃত্যুর আগে আমার পছন্দের গানটি একবার গাইতে চাই। মুথু তার পছন্দের গানটি গাইছিল, শেষ না হতেই আঙ্গুলি মুথুর মাথা কেটে দেয়। পরবর্তী দিন মুথুর কাটা মাথা একটি বটগাছের কাঠের বাক্সে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মুথুকে মারার পর আঙ্গুলি আবার দাগিনীর পায়ে বড় শিকলটি বেঁধে দেয়। এদিকে ইন্সপেক্টর খুনের খবর পাওয়ার পর সবাই খুব চিন্তিত ছিল। তখন বসন্তা কমলাকে সাবধান করছিল যেন কিছুদিন তারা বাইরে না বের হয়। কমলা বলে দাগিনীকে বাঁচাতে আর ওই কিলারকে ধরতে কাউকে তো জীবন দিতেই হবে। একথা শুনে গৌতম দ্রুত বের হয়ে তাদের বাড়িতে চলে যায়। বাড়ি পৌঁছে গৌতম রাজাকে বলে কমলাদের বাড়িতে চলে যেতে, কারণ সে একা থাকতে চায়। রাজা বলে তুমি আমাকে যা যা বলেছো আমি শুনেছি, কিন্তু তোমাকে আমি একা ছাড়তে পারবো না, একা থাকা খুবই বিপজ্জনক। কিলার ঘরের সামনে এসেছিল, লাশ রেখে গেছে, ইন্সপেক্টরকে মেরেছে, তাই আমি তোমাকে রেখে যেতে পারবো না। কিন্তু গৌতম দাগিনীর জন্য বেশি কষ্ট পাচ্ছে, তাই একাই ভিতরে চলে যায় রাজাকে বাইরে রেখে। এরপর রাজা গাড়ি নিয়ে চলে যায়। এদিকে দাগিনী সাহস করে ওই সেলের সামনে যায় এবং গিয়ে একটি মহিলাকে দেখতে পায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। মহিলাটি বারবার তার কাছে বলতে থাকে বিড়ি আছে তোর কাছে, তোর কাছে বিড়ি আছে? দাগিনী উত্তর দেয় আমার কাছে নেই। মহিলাটি তখন আর কথা বলতে চাইছিল না, তাই দাগিনীও চলে যায়। অপরদিকে গৌতম ছাদে একাই দাঁড়িয়ে ছিল। হঠাৎ কিলার গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসে এবং গৌতম একটি ব্যাগ নিয়ে নিচে নেমে যায়। কিলার তার গাড়িটি গৌতমের কাছে নিয়ে আসে। গৌতম তখন তার ব্যাগ থেকে একটি ক্যাকটাস বের করে দিচ্ছিল তাকে। তখনই আঙ্গুলি তার ছুরি দিয়ে গৌতমকে যখনই মারতে যাবে, পিছের থেকে রাজা গাড়ির লাইট জ্বালিয়ে তাড়া করে তাকে এবং তাড়াতাড়ি আঙ্গুলি গাড়ি নিয়ে চলে যায়। গৌতমের হাতে থাকা ক্যাকটাসটি গাড়িতেই পড়ে যায় আর তার অন্য হাতটি ছিল গাড়ির উপরে। রাজা গাড়ি নিয়ে আঙ্গুলিকে ধরার চেষ্টা করছিল আর গৌতম রাস্তা আন্দাজ করে সামনের দিকে হাঁটতে শুরু করছিল। গৌতম তার লাঠি উঁচু করে হাঁটছিল সামনের দিকে এবং সামনে থাকা একটি বাড়ি থেকে একজনের সাহায্য নিয়ে ইঞ্চি টেপ দিয়ে গাড়ির উচ্চতা পরিমাপ করে গৌতম। অপরদিকে রাজা আঙ্গুলির পিছু নিতে নিতে একটি জঙ্গলে চলে যায়। রাজা দেখতে পায় যে আঙ্গুলি গাড়ি নিয়ে একটি জঙ্গলে ঢুকে গেছে এবং নিচে নেমে লাইট দিয়ে সে খুঁজতে থাকে আঙ্গুলিকে।
রাজা অনেক খুঁজেও তাকে না পেয়ে গাড়িতে ফিরে আসে এবং এসেই সে গৌতমকে কল করে জানায় সে কোথায় আছে। তখনই পিছন থেকে আঙ্গুলি রাজার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রাজা নিচে পড়ে কাতরাচ্ছিল। তখন রাজা গৌতমকে ফোনে আঙ্গুলির গাড়ির নাম্বার বলছিল। তখনই তার গলা কেটে দেয় আঙ্গুলি। আঙ্গুলি গৌতমকে ফোনে বলে আগামীকাল রাত 12টায় দাগিনীকে আমি মেরে ফেলবো। এরপর ফিরে গিয়ে গৌতমের ক্যারেক্টার সি দাগিনীকে দিয়ে আসে আঙ্গুলি। তখন চিৎকার করে কাঁদছিল দাগিনী। রাজার মৃত্যুর খবর পেয়ে গৌতম মর্গে গিয়ে ডক্টরের সাথে কথা বলে এবং ডক্টরের কাছে জানতে চায় তার মৃত্যু কিভাবে হয়েছে। ডক্টর বলে তার পেটে ছুরির আঘাত করা হয়েছে আর তার গলা কেটে ফেলা হয়েছে। ডক্টর আরো বলে তার ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলা হয়েছে। গৌতম বলে ছোট আঙ্গুলটি কেন কাটা হলো? ডক্টর বলে হয়তো কোনো কারণে। এরপর নার্স এসে রাজার যাবতীয় জিনিসপত্র যা লাশের সাথে পাওয়া গেছে গৌতমকে বুঝিয়ে দেয়। এরপর গৌতম কান্না করতে করতে কমলাকে বলে তুমি চলে যাও, আমি একজন প্রতিবন্ধী, আমি চোখে দেখতে পাই না, আমার দ্বারা হবে না, আমি পারবো না কিছু করতে। কমলা এই কথা শুনে অনেক রেগে যায় আর তখন বলে তাই যদি হবে কেন তুমি আমার কাছে এসেছিলে, কেন আমাকে আশা দিয়েছিলে, কেন এই কেসে আমাকে ইনভলভ করলে, এখন নিজেকে প্রতিবন্ধী বলছো? ওই দিন কলেজে আমি যদি সিঁড়ি থেকে পড়ে না যেতাম ওই দিনই আমি ওই কলেজের ফাংশন থেকে কিলারকে ধরে ফেলতাম। কমলা কলেজের কথা শুনেই গৌতম ওই কলেজ যেতে চায় কমলাকে ওই প্রোগ্রামের ফুটেজ দেখাতে। এদিকে দেখা যায় আঙ্গুলি ফ্লোরের রক্ত পরিষ্কার করছে। যাওয়ার সময় দাগিনীর কাছে জানতে চায় তার কিছু লাগবে কিনা এবং দাগিনী তাকে বলে আমার কিছু সিগারেট দরকার। অপরদিকে কমলা গৌতমকে নিয়ে কলেজে গিয়ে ওই ভিডিও দেখতে থাকে। কমলা দেখতে পায় সেখানে একটি লোক ক্যাপ নিয়ে চেহারা আড়াল করে বসে আছে। কমলা প্রিন্সিপালের কাছে জানতে চাইলে প্রিন্সিপাল বলে তাকে সে চেনে না, তবে তার পাশে বসা ব্যক্তিটি তাদের একজন প্রফেসর। এরপর ওই প্রফেসরকে ডেকে না হয়। কমলা জানতে চায় স্যার আপনার পাশে ওই দিন যে বসেছিল তাকে আপনি চিনেন? প্রফেসর বলে মুখ ঢাকা ছিল, ভালো করে মনে নেই, তবে ক্লিন শেভ করা ছিল, বয়স 28 থেকে 30-এর মধ্যে হবে। প্রফেসর আরও জানায় আমি তাকে পপকর্ন খেতে বলেছিলাম, সে আমাকে ধন্যবাদ দিয়ে পপকর্ন নিয়েছিল, সে বাহাত দিয়ে নিয়েছিল, মনে হয় সে বাহাতি। কমলা জানতে চায় আপনি কি বাহাতি? প্রফেসর বলে হ্যাঁ, আমার ডান হাতে পপকর্ন ছিল। তখন গৌতম বলে স্যার তার ডান হাত আপনার ডান হাতের কাছে ছিল, তাহলে কেন সে বাহাত ব্যবহার করলো? কমলা বলে বাহাতি হলে তো বাহাতি ব্যবহার করবে। গৌতম বলে অন্য কারণও তো থাকতে পারে। কমলা বলে না, অন্য কোনো কারণ নেই। তখন প্রফেসর বলে দাঁড়ান, আমার মনে পড়ে তার ডান হাত সারাক্ষণ তার পকেটেই ছিল, এমনকি সে চলে যাওয়ার সময় তার পকেটেই হাতটি ছিল। কমলা বলে তার মানে সে বাহাতি নয়। তখন গৌতম রাজা বলে চিৎকার করে এবং বসন্তকে বলে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে এবং গাড়ির কাছে নিয়ে যেতেই গৌতম রাজার টর্চ থেকে রাজার কাটা আঙ্গুলটি বের করে দেখায়। অর্থাৎ এখানে বোঝা যায় আঙ্গুলির ডান হাতে ছোট আঙ্গুলটি নেই, যার জন্য সে সবসময় গ্লোভস ব্যবহার করে থাকে। আর রাজা এটি বোঝানোর জন্যই তার ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে টর্চের ভিতরে রেখে গিয়েছিল। এরপর কমলা শহরের কিছু কার এজেন্সির লোকদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদের সাথে মিটিং করে এবং গাড়ি সম্পর্কে বলে এটি সেদান হবে এবং উচ্চতা জানায় গৌতম। আর এটা বলে আপনারা এই সিরিজের 96টি গাড়ি বিক্রি করেছেন এই শহরে, মনে করে দেখুন তার মধ্যে এমন কেউ ছিল কিনা যার ডান হাতে ছোট আঙ্গুল নাই বা ছোট আঙ্গুলটি কাটা। কমলা এও বলে যদি তারা কিলারকে ধরতে সাহায্য করে তাহলে পুলিশ তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। তখন একজন জানায় আমার একজন কাস্টমার ছিল যার নাম আঙ্গুলি, সে এমআরকে ইন্ডাস্ট্রির মালিক আর তার একটি শান্তি পিক ফার্ম নামে একটি ফার্ম আছে। এরপর তারা শান্তি পিক ফার্মে চলে যায়। বসন্ত পুলিশকে ইনফর্ম করার কথা বললে কমলা বলে এটা করা যাবে না, এটা করলে কিলার যদি জানতে পারে তাহলে রেখে গিয়ে দাগিনীকে মেরে ফেলতে পারে, তাই পুলিশকে খবর না দিয়ে যা করার নিজেদেরই করতে হবে। এরপর তারা পিক ফার্মের দিকে যায়। বসন্ত কেয়ারটেকারকে ভিতরে নিয়ে কথা বলছিল। তখন এই সুযোগে কমলা গৌতমকে নিয়ে অফিসে খোঁজাখুঁজি করছিল। তখন হঠাৎ আলমারির উপর একটি ম্যাপ দেখতে পাওয়া যায়, যেটি ছিল ওই পুরাতন জেলখানারই ম্যাপ। এদিকে আঙ্গুলি দাগিনীকে সিগারেট দিয়ে দিলে দাগিনী ওই মহিলাটিকে নিয়ে সিগারেটগুলো দেয়। দাগিনী তাকে বলে আপনার নাম কি, আপনি কোথায় থাকতেন, আর কিলারের সাথে আপনার সম্পর্ক কি? মহিলাটি বলে আমার নাম রিচেল, আমি পন্ডিচেরিতে থাকতাম আর আমি তার টিচার ছিলাম। দাগিনী বলে আপনি এখানে কেন? রেচেল বলে পানিশমেন্ট, আমি ওকে শাস্তি দিয়েছিলাম, এখন ও আমাকে দিচ্ছে। দাগিনী জানতে চায় সে কি করেছিল। রেচেল বলে মাস্টারবেশন করেছিল, সবাই আমাকে বলতো রেচেল দ্য স্ট্রিক্ট ইন অরফানেজ, সিস্টার রেচেল দ্য স্ট্রিক্ট। আমার কাজ ছিল বাচ্চাদের খেয়াল রাখা, যেন তারা কোনো খারাপ কাজ না করে, এতটুকুই। দাগিনী বলে মাস্টারবেশন তো ক্রাইম নয়। রেচেল বলে নো, এটা রং, এটা করা পাপ, মহাপাপ, এটা করলে শাস্তি পেতেই হবে। আমি বলেছিলাম আমি দেখবো তুমি কিভাবে এই পাপ করো, আমি তোমার পিছে দাঁড়িয়ে থাকবো, তোমাকে ঘুমোতেও দেবো না, সারা রাত জাগিয়ে রাখবো, দেখবো তুমি কি করছো। এইভাবে করতে করতে একদিন তার মাথায় রাগ উঠে যায়, সে ব্লেড দিয়ে আমাকে মারতে চেষ্টা করে, দাগও আছে দেখো দেখো। আমার কি তাকে ছাড়া উচিত বলো? আমার ক্ষমা করা উচিত ছিল তাকে। আমি তাকে হেডমিস্ট্রেসের কাছে নিয়ে যাই, তাকে অরফানেজ থেকে বের করে দিই, আমি তার সব শেষ করে দিই। তার জন্যই 8 বছর ধরে আমাকে এখানে এনে আটকে রেখেছে। ঈশ্বর তাকে ক্ষমা করবে না, সে ধ্বংস হয়ে যাবে, তার মাথায় বজ্রপাত হবে, ঈশ্বর একদিন আমায় মুক্তি দিবে, তখন আমি তাকে মারতেই থাকবো, মারতেই থাকবো। দাগিনী জানতে চায় পাশের ছেলে কে ছিল ওই কঙ্কালটি। রেচেল বলে একজন পুলিশ কনস্টেবল, যে ওকে একটি শোধনাগারে দিয়ে এসেছিল, ও তাকে ধরে এনে এখানে মেরে ফেলেছে। সব শুনে দাগিনী ভিতরে চলে যায়। এদিকে কমলা গৌতমকে সাথে নিয়ে প্ল্যান করছিল। কমলা ধারণা করে কিলার তার আশেপাশে নিশ্চয়ই অ্যালার্ম সিস্টেম লাগিয়ে রেখেছে এবং পুলিশ গেলে সে যখন বুঝতে পারবে পালানোর পূর্বে হয়তো সে দাগিনীকে মেরে ফেলতে পারে, তাই একটাই উপায় দাগিনীকে বাঁচানোর, তাহলে নিজেদেরই যাওয়া।
কমলা গৌতমকে বলে তুমি কি তোমার লাইফ রিস্ক নিতে পারবে। গৌতম জানে দাগিনীর জন্য সে সবকিছুই করতে পারবে। এরপর কমলা গৌতমকে ম্যাপের মধ্যে ম্যাচের কাঠি দিয়ে মার্ক করে দেয়, আর গৌতম এগুলো হাত দিয়ে ধরে ধরে ম্যাপ মুখস্থ করতে থাকে। গৌতম কমলাকে নিয়ে কার ড্রাইভ করতে থাকে, যেমনটি করতো সে রাজাকে নিয়ে, এবং সেই ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। কমলা তখন ডিরেকশন বলে দিচ্ছিল আর গৌতম গাড়ি চালাচ্ছিল। অবশ্য এটা অনেক রিস্কি ছিল। এদিকে আঙ্গুলি গোসল করে দাগিনীর চোখ বেঁধে একটি জায়গায় নিয়ে যায়। দাগিনীকে নিয়ে সে একটি চেয়ারে হাত বেঁধে চোখের বাঁধন খুলে দিতেই দাগিনী দেখতে পায় সেখানে অনেক মোমবাতি জ্বালানো। দূরে আরেকটি চেয়ারে রেচেলকে বেঁধে রাখা হয়েছে এবং রেচেলের মাথার উপরের চেয়ারে ওই মেয়েগুলোর কাটা মাথা এবং কিছু মাথার খুলি ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর সেখানে একটি নাটক আরম্ভ হয়, যেখানে রেচেল আঙ্গুলিকে বলছিল বেরিয়ে আয় পাপি বেরিয়ে আয়। তখন প্যান্টের জিপারে হাত রেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে আঙ্গুলি। রেচেল বলছিল শয়তান পাপি, তুই নিশ্চয়ই খারাপ কিছু করেছিস, তুই প্যান্টের ওখানে হাত রেখেছিস কেন। আঙ্গুলি বলে টিচার আমি খারাপ কিছু করিনি টিচার, আমার অনেক ব্যথা হচ্ছে টিচার, আমার জিপার আটকে গেছে। রেচেল বলে তুই খারাপ কাজ করে এগুলো বলছিস আর আমি তোর কথা বিশ্বাস করব। আঙ্গুলি বলে আমি মাদার ম্যারির কসম খাচ্ছি টিচার, আমি খারাপ কিছু করিনি, আমাকে মারবেন না টিচার, আমার ব্যথা হয়, আমার দিকে এভাবে তাকাবেন না টিচার, সবাই আমার দিকে তাকিয়ে থাকে টিচার, সবাই আমাকে পাথর ছুঁড়ে মারে টিচার, আমি লজ্জাবোধ করি টিচার, লাইট অফ করে দিন প্লিজ, অন্তত আজকের জন্য আমাকে একটু ঘুমাতে দিন টিচার, আমাকে শাস্তি দিবেন না, আমার অনেক রাগ হচ্ছে টিচার, আমার মাথা ফেটে যাচ্ছে। এরপর কাঁদতে কাঁদতে ওই গর্তের ভিতরে ঢুকে পড়ে আঙ্গুলি। দাগিনী এবার বুঝতে পারে আঙ্গুলির উপর ছোটবেলা থেকে কতটা অবিচার কতটা অত্যাচার করা হয়েছে, যার জন্য সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আজ এই অবস্থা তার। রেচেল তার স্ট্রিক্ট থাকার কারণে আঙ্গুলির সাথে অবিচার করেছিল, আর তাই আঙ্গুলি এখন প্রতিষ্ঠিত মেয়েদের উপর ক্ষেপে আছে, আর তার রাগ কমানোর জন্য সে তাদেরকে ধরে এনে মানসিকভাবে নির্যাতন করে তাদেরকে মেরে ফেলছে। এটা তার একটি মানসিক রোগ। এরপর তাদেরকে যার যার জায়গায় বেঁধে রাখে। এদিকে গৌতম আর কমলা ওইখানে পৌঁছে যায়। কমলা গৌতমকে বলে দেয় 11:45 বাজে গৌতম, তোমার হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে দাগিনীকে বাঁচাতে। এখান থেকে 100 মিটার সামনে গিয়ে ডানে গেলেই তুমি ঢোকার রাস্তা পাবে। এরপরের ম্যাপ তোমার মাথায়, তুমি যেটা মুখস্থ করেছো সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে। গৌতম গাড়ি থেকে নেমেই হাঁটা শুরু করে দেয়। অপরদিকে বসন্তাকে দেখা যায় বিদ্যুৎ সাপ্লাই অফিসে গিয়ে সে সেখানের ইঞ্জিনিয়ার সাথে দেখা করতে চায়, কারণ ওইখানের অর্থাৎ ওই জায়গার ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। আঙ্গুলি দাগিনীকে মারার প্রস্তুতি নিচ্ছিল, তখন দাগিনী জানতে চায় ওই পুলিশ কনস্টেবলকে কেন সে এখানে এনেছে। আঙ্গুলি বলে কিশোর শোধনাগারে সে আমাকে যৌন নির্যাতন করেছিল, তখন আমি পিছন থেকে তাকে দেখতে পারিনি, কিন্তু এখন প্রতিদিন দেখি। দাগিনী আঙ্গুলিকে বলে আজ আমার বার্থডে, আমাকে একটি গিফট দিবে, গৌতমকে প্লিজ মেরো না। তখনই গৌতমের পায়ে লেগে অ্যালার্ম বেজে ওঠে এবং আঙ্গুলি অনেক রেগে যায়, চিৎকার করে ওঠে, রেগে ছুরি নিয়ে দৌড়ে বের হয়ে যায়। আঙ্গুলি গৌতমকে দেখে মারতে যাচ্ছিল, তখনই বিদ্যুৎ চলে যায়, যেটা পরিকল্পনা মতো বসন্ত করেছে। অন্ধকারে গৌতমকে না পেয়ে দিক বিদিক ছুটছিল আঙ্গুলি। আঙ্গুলি গৌতমকে খুঁজছিল আর বলছিল যে তুমি জিতে গেলে তুমি আমাকে মেরে ফেলবে। গৌতম তখন পিছন থেকে বলে আমি তোমাকে মারবো না, শুধু দাগিনীকে নিয়ে যাব। তখনই বিদ্যুৎ চলে আসলে আঙ্গুলি তার ছুরি দিয়ে গৌতমের পেটে আঘাত করে। গৌতম তখন তার কাছে থাকা ইলেকট্রিক ডিভাইস দিয়ে ইলেকট্রিক শক দিয়ে আঙ্গুলিকে সেন্সলেস করে দেয়, আর আঙ্গুলির পায়ে শিকল বেঁধে তালা দিয়ে দাগিনীকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ে। এদিকে দাগিনী গৌতম গৌতম বলে চিৎকার করছিল, সেই শব্দে গৌতম দাগিনীর কাছে পৌঁছে যায়। আঙ্গুলির জ্ঞান ফিরলে শিকল খুলতে না পেরে ওই অবস্থাতেই হামাগুড়ি দিয়ে চলতে থাকে সে। গৌতম দাগিনীর কাছে গিয়ে বাঁধন খুলে দেয় এবং ওই রিংটা দাগিনীকে পরিয়ে দেয়। তখনই আঙ্গুলি এসে হামলা করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। দাগিনী গৌতমকে নিয়ে বের হয়ে যাচ্ছিল, তখন আঙ্গুলি কাঁদতে কাঁদতে বলে টিচার আমার একা থাকতে কষ্ট হয় টিচার, আমার একা থাকতে ভয় লাগে, আমাকে ছেড়ে যাবেন না টিচার, আমাকে নিয়ে যান। তখন দাগিনীর মায়া হয় তার উপর এবং গৌতমের কাছ থেকে চাবিটি নিয়ে মেঝেতে রেখে চলে যায়। আঙ্গুলি চাবিটি দেখে এগোতে গেলেই রেচেল চাবিটি নিয়ে যায় এবং তাকে দেখে হাসতে থাকে এবং আঙ্গুলি অনেক রেগে যায়। তখন রেচেল চাবিটি গিলে ফেলে। আঙ্গুলি সাথে সাথে দরজা খুলে ভিতরে গিয়ে রেচেলের পেট চিরে চাবি বের করে শিকল খুলে বের হয়ে পড়ে এবং দৌড়ে যায় সেখানে। কিন্তু ততক্ষণে দাগিনী গৌতম আর কমলা গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেছে। এটা দেখে সে চিৎকার করতে থাকে। পরদিন প্রেস মিটিংয়ে সাংবাদিকেরা দাগিনীকে কিলার সম্পর্কে তার কাছে জানতে চায় এই 7 দিনে তার সাথে কি ঘটেছিল। তখন একজন বলে এই কিলারের কি সাজা চান আপনি। দাগিনী বলে আপনাদের কাছে যে কিলার আমি তাকে কিলার হিসেবে দেখছি না, আমি দেখছি তার মধ্যে এক শিশুকে। তখন সবাই উত্তেজিত হয়ে বলে যে 14টি মার্ডার করেছে তাকে কিভাবে আপনি শিশু বলতে পারেন। এদিকে দাগিনীর ইন্টারভিউ টিভিতে দেখছিল আঙ্গুলি। দাগিনী বলে এটা সত্যি যে সে একজন কিলার, কিন্তু এই 7 দিনে আমি তার মধ্যে একটি শিশুকে দেখেছি, আমি একজন এতিমকে দেখেছি তার মধ্যে যার কেউ নেই, আমি তার কোমল হৃদয়ের শূন্যতা দেখেছি যার মুখের মধ্যে অনেক কষ্ট। আমি যদি ওই শিশুর মা বা বোন হতে পারতাম, আমি ওই শিশুটির সঠিক পরিচর্যা করতে পারতাম, তাকে আদর ভালোবাসায় পরিপূর্ণ করে দিতাম। দাগিনীর কথা শুনে নিজের সবকিছু বুঝতে পারে আঙ্গুলি এবং সে একটি পাহাড়ে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিতে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। আমরা বাস্তব জীবনে যদি এগুলোর প্রয়োগ করি এবং প্রত্যেকটি অসহায় এবং এতিম বাচ্চাদেরকে যদি এভাবে আমরা খেয়াল রাখি, তাহলে কেউই বিপথে যাবে না এবং কেউই মানসিকভাবে অসুস্থ হবে না, কাউকেই এভাবে টর্চার করতে নেই। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে